একদিকে নরেন্দ্র মোদী তিনি একদম বলছেন যে ভয় নয় ভরসার ভিত্তিতে এবারের বিধানসভার ভোটটাতে লড়তে চান তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা নয়, তিনি বলছেন যে দিল্লি টার্গেটের কথা বলছেন। না, উনি দিল্লিকে টার্গেট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প কিছুদিন তো, তারপর তো ওনার কাজকর্ম কিছু থাকবে না, উনি দিল্লি যাবেন, টার্গেট করবেন। গণতান্ত্রিক দেশে তিনি যদি আন্দোলন করেন, দিল্লি যান, কিচ্ছু অসুবিধা নেই। তবে পশ্চিমবাংলায় এর আগে যেরকম এই ডেড বডি রাজনীতি করতেন, রাস্তায় ফেলে দিতেন, দিল্লিতে এইসব করলে দিল্লি পুলিশ কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেয়। দিল্লি পুলিশ কিন্তু এসব ছেলেখেলা পছন্দ করে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উনি একটা জিনিস বুঝে গেছেন, আমি বেশ কিছুদিন ধরে ওনার বক্তৃতাগুলোকে স্টাডি করে বুঝতে পারছি যে তার যে পুরনো ইমেজ, অর্থাৎ একদম ফায়ারম্যান লিডারের ইমেজটাকে তিনি নতুন করে তৈরি করতে চাইছেন। এটা খুব স্বাভাবিক, কারণ তিনি জানেন এবারের নির্বাচন এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হচ্ছে, তৃণমূল শেষ, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, তৃণমূল ক্ষমতার বাইরে চলে যাবে। আর বেশি দিন না, অল্প কয়েকটা হাতে গোনা দিন, তারপরে তৃণমূলের সামনে আর বেশি কিছু কাজ থাকবে না। যদি দলটা টিকে থাকে, আমার ধারণা দলটা 5 দিনও টিকবে না, সবাই যে যার কেটে পড়বে। এখানে তোমরা অনেককে ধরে এখানে এই টেলিভিশন চ্যানেলে আর প্রতিনিধি করে আনতে পারবে না। আমার কথা পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এই নির্বাচনে লড়ছে না। আপনাদের মনে আছে 2005 সালে বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যখন লড়াই করেছিল, নীতিশ কুমারের সঙ্গে যখন জোট বেঁধেছিল, একটা কথা বলেছিল, জঙ্গলরাজ তোমাকে বন্ধ করতে হবে, আমরা একসঙ্গে লড়াই করব। নীতিশ কুমার একসঙ্গে এসেছিলেন এবং বিহারের এই ভয়ঙ্কর জঙ্গলরাজ কিন্তু বন্ধ করা হয়েছিল। পশ্চিমবাংলায় যেটা চলছে মহা জঙ্গলরাজ, এখানে সংবিধানের শাসন বলে কিছু নেই, এখানে আইনের শাসক নেই, এখানে শাসকের আইন চলে। এখানে 2021-এ নির্বাচনের পর কয়েকশো বিজেপি কর্মী খুন হয়ে যায়, হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে যায় একটা ক্রিমিনাল দলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। 60 বছরের মহিলা রেপটন, 16 বছরের মহিলা পাশের বাড়িতে রেপটন, এইরকম একটা ভয়ঙ্কর রেপিস্ট ক্রিমিনাল দলকে পশ্চিমবাংলা ছাড়া না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্যেই আমাদের লক্ষ্য একটাই, এই দলটার বিষের শিকড়গুলোকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবো এবং তারপরে নতুন বাংলা গড়ব, যেখানে এই মহা জঙ্গলরাজ শেষ হবে। আজকে লাস্ট কথা বলি, বিহারে একটা নির্বাচন হলো, কেউ কাউকে একটা চড় মারেনি। আমি ওই নির্বাচনের কিছুদিন আগে বিহারে 4-5 দিন ছিলাম। ওরা বলেছে, আলোচনা হয়েছে যে আমরা পাশাপাশি বসে আমরা একসঙ্গে চা ভাগ করে খাই। আর এই পশ্চিম বাংলায় একসময় সিপিএম যে কাজ করতো, এই তৃণমূল সেই একই কাজ করছে। অর্থাৎ এখানে একটা রাজনীতিটাকে যুদ্ধে পরিণত করে কিছু মানুষকে শত্রু বানানো এবং তাদের ওপর আক্রমণ চালানো এখনো চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ এবার রুখে দাঁড়াচ্ছে। মানুষ সাধারণ, শুধু বিজেপি কর্মী নয়, সাধারণ মানুষ যোগ দিচ্ছে যে এই ব্যাটারা বড্ড বাড়াবাড়ি করেছে, মার এদের ধরে। এইটা কিন্তু শুরু হয়েছে পশ্চিম বাংলায়। আর এক শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শিডিউলই ছিল না, তিনি রোড শো করলেন। সেই রোড শোটা দয়া করে একটু দেখান, এমনি দলে দলে কিভাবে লোক এসেছিল একটু দেখান। মানুষের যে, আপনারা দেখিয়েছেন আমি জানি, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মানুষ এই ক্রিমিনাল রাজের হাত থেকে মুক্তি চাইছে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তি চাইছে। এবং তারপরে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা দিয়েই শেষ করি, যারা মানুষের টাকা মেরেছে পয়সার হিসেব চুকোতে হবে, আর যারা অপরাধ করেছে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তার জন্য তাদের আমি সুমন রায় চৌধুরীর কাছে আসবো। সুমন দা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে বলছেন যে আপনারা তো কংগ্রেসকেও সুযোগ দিয়েছেন, বামেদেরও দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, এবার বিজেপিকে একটা সুযোগ দিন, অর্থাৎ এক পংক্তিতে বসিয়ে ভোট দেওয়ার কথা বলছেন। আমি একটা কথা বলি, আজকে সকালে নিজের মানিকতলা কেন্দ্রে যখন প্রচারে গেছিলাম, বহু সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছিল। বহু মানুষ যারা ষাটোর্ধ্ব এবং 60-এর নিচে যারা, তারা বেরিয়ে আসছিলেন, দেখা করছিলেন। এবং একটা তাদের শরীরী ভাষায় আমি একটা জিনিসই বুঝতে পারলাম, মানুষ কিন্তু একটা সময় যখন মনে করেছিল পরিবর্তন আসা দরকার, বামফ্রন্টের চলে যাওয়া দরকার, তৃণমূল এলে একটা স্বর্গ তৈরি হবে, নতুন একটা স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উপহার দেবেন, সেই জায়গা থেকে মানুষ কিন্তু অনেক সরে এসছে। কিন্তু পাশাপাশি একটা কথাও বলতে, সেই সব মানুষেরা, প্রান্তিক মানুষ, খুব মধ্যবিত্ত এবং একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে গেছিলাম, সেই সব মানুষ কিন্তু একটা কথাও পাশাপাশি বলছে,
কিন্তু তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়, আপনারা আসুন। কারণ এই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, কোনো রাজ্যকে আমরা নামকরণ হতে দেখেছি এনকাউন্টার রাজ্য, কোনো জায়গায় আমরা দেখেছি যারা ধর্ষণে অপরাধী তারা বেরিয়ে এলে তাদের মালা দিয়ে আলিঙ্গন করা হয় বিজেপির তরফ থেকে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি এই ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পর ফ্রিজে কি খাবার আছে, খাবারের কি গন্ধ বেরোচ্ছে, কার গালে দাড়ি আছে, কে মাথায় টুপি পরে, সুন্দরভাবে এটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, বিজেপির বিরুদ্ধে বলেন, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা প্রতিনিধি, শুধু আজকের প্যানেলে নন, বিভিন্ন প্যানেলে যারা আছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন ভারতীয় জনতা পার্টির সহযোগিতায়। আজকেও এত দুর্নীতি হওয়ার পরেও বিভিন্ন তৃণমূল কংগ্রেসের অপরাধীদের এক এক করে বেল হয়ে যাচ্ছে। আজকেও সেকেন্ড ইন কমান্ড খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ইডি এবং সিবিআই এর দপ্তরে বসে কফি খাচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। এবং তাদের থেকে বাংলার মানুষকে বাণী শুনতে হচ্ছে, সততার বাণী শুনতে হচ্ছে। সেই জন্যে একটা কয়েনের এপিঠ হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা কয়েনের ওই কয়েনেরই আরেক পিঠ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পরিষ্কারভাবে বাংলার মানুষ বুঝতে শুরু করেছে। এবং যে সংখ্যালঘুদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমাদের মাসিহা, খুব দুর্ভাগ্যজনকভাবে ওনাকে বুঝতে হবে, সেই সংখ্যালঘু মানুষরাও এখন বুঝতে পেরেছে যে ইনি মুখে, এনার সবটাই হচ্ছে লিপ সার্ভিস দিয়ে আসলে আমাদের জন্য কিছু করেনি না। আমাদের চাকরি বাকরি, শিক্ষা, কর্মসংস্থান, কনস্ট্রাকটিভ স্টেপস যাকে আমরা বলি ইংরেজিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মানুষদের জন্য কিচ্ছু করেননি। উনি খালি গীতা পাঠের জায়গায় চণ্ডীপাঠ, মহাপ্রভুর মন্দিরের জায়গায় দুর্গা অঙ্গন, এই ধরনের কাজগুলো খালি করে গেছেন। একদম সুমনদা বলছেন যে কিছুই করেনি, অর্থাৎ উন্নয়ন কিছু হয়নি। সুমনদা বলছেন আজকে নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে উত্তরবঙ্গে কিছুই উন্নয়ন হয়নি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, আর ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে কি কি বিষয়ে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী, দেখুন। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21 বিধানসভা ভোট হোক কিংবা 24 লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए
करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাগযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ বাবু, আমি এই জায়গা থেকে আপনার কাছে আসতে চাইবো, মানে এই যে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গকে এতটা গুরুত্ব দিচ্ছেন, এক্ষেত্রে কি দুটো ফ্যাক্টর কাজ করছে? এক, উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, যাতে সেই শক্ত ঘাঁটি, সেই জমি যাতে হারিয়ে না যায় তার জন্য কি গুরুত্ব দিচ্ছেন? আর 2 হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি বারবার তিনি বিভিন্ন সভায় বলেছেন যে SC STর নাম বাদ চলে গেছে, SIR এ একাধিক আদিবাসীদের নাম বাদ চলে গেছে, তার জন্য কি বেশি গুরুত্ব? মানে এই দুটো ফ্যাক্টরই কি কাজ করছে বলে আপনার মনে হয়? একটা প্রথম নম্বর হচ্ছে যে উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির নিজস্ব ঘাঁটি। সুতরাং এই যে বিমল বলছিল যে ওই র্যালিটা দেখা, শোভাযাত্রা, প্রধানমন্ত্রী কিন্তু এই শোভাযাত্রাটা উত্তরবঙ্গে করেছেন। উত্তরবঙ্গে তাদের ঘাঁটি, উত্তরবঙ্গে তো মানুষ তাকে দেখতে আসবে, খুব স্বাভাবিক। প্রধানমন্ত্রীকে দেখতে লোকে আসবে, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমারও কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা গোটা বিষয়টা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ কেন্দ্রিক। তাদের যে এই যে গোটা বক্তব্যটা তিনি রাখছেন উত্তরবঙ্গ ভিত্তিক রাখবেন, কিন্তু উত্তরবঙ্গকেই যদি জোর দিয়ে বলেন, সারা রাজ্যের যদি জোর না দেন, তাহলে কিন্তু মানে সেটা পশ্চিমবঙ্গের অন্য যে পার্ট, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, সেই সব জায়গায় কিন্তু অন্যরকম প্রভাব পড়ে। এবং তাদের একটা মনে সন্দেহ বাদে, যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, তাহলে কি আবার দুটো টুকরোর দিকে যাবে, এই জায়গাটা হবে। তবে একটা জিনিস ভালো যে প্রধানমন্ত্রী বারবারই আজকে বললেন, মানে ওই যে বক্তৃতাতে বলছিলেন, দেখলাম যে সবকা সাথ সবকা বিকাশ, মানে উনি এখন তৃণমূলওয়ালো আর সব, এই দুটোকে মানে মেরুকরণ থেকে সরে আসছেন। মেরুকরণ থেকে সরে আসার একটা নমুনা, কারণ উনি কিন্তু মহিলাদের জন্য প্রচুর পরিমাণে সংকল্পপত্রে রাখা হয়েছে। সংকল্পপত্রে মহিলাদের জন্য রাখা মানে
একটা সোশ্যাল কোহেশনে কিন্তু মুসলমান মহিলাদেরও টানবার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের মধ্যে এই যে মহিলারা আছেন এবং তাদেরকে ঘিরে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তাতে মুসলমান মহিলারাও সেই সুবিধাটা পাবেন, এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।